বন্ধুরা, তোমরা তো জানো যে গত 1 বছর আগে বাংলাদেশের জাহাজ সোমালিয়ার জলদস্যুর হাতে ডাকাতি হয়েছিল। তেমনি 2009 সালে আমেরিকান কার্গো জাহাজ সোমালিয়ান সাগরে জলদস্যুর হাতে অ্যাটাক হয়। তো সেখানে কি ঘটেছিল এবং পরবর্তীতে কি ঘটে সেটি জানবো আজকের মুভিতে। গল্পের শুরুতে ক্যাপ্টেন ফিলিপসকে দেখি যে ছুটি শেষে সে তার কাজে ফেরার জন্য রওনা দিচ্ছে। সে তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে যায়। তার স্ত্রী সব সময় চিন্তিত থাকে, কারণ বর্তমানে সমুদ্রে জাহাজের উপর আক্রমণটা খুবই বেড়ে গেছে। অপরদিকে সোমালিয়ার এক উপকূলীয় অঞ্চল দেখানো হয়, যেখানে কিছু লোক গাড়িতে করে আসে। তাদের প্রত্যেকের হাতেই বন্দুক ছিল। তারা সেখানকার সকল লোকদেরকে ডাকে এবং বলে, তোমরা অনেকদিন যাবৎ সমুদ্রে কোনো জাহাজ ডাকাতি করনি, তোমাদেরকে অবশ্যই সমুদ্রে জাহাজ ডাকাতি করতে হবে। আর যদি তোমরা না করো তাহলে তোমাদেরকে এখানে গুলি করে মারা হবে। আর এই উপকূলে বসবাসকারী সবাই জেলে হলেও কিন্তু প্রকৃতপক্ষে তারা ছিল ভয়ঙ্কর ডাকাত। তারা সবাই সমুদ্রে ডাকাতি করত, কারণ এখানে টাকার খুবই অভাব। তারা খুবই মানবতার জীবন যাপন করত। তাদের একমাত্র পেশা ছিল ডাকাতি করে সেখান থেকে মুক্তিপণ আদায় করে তারা নিজেরা একটু ভালোভাবে চলতো। এখানে জলদস্যুদের নেতা মুসাকে দেখানো হয়। মুসা সেখান থেকে কিছু লোক বাছাই করে নেয় ডাকাতি করার জন্য। আসলে প্রত্যেক লোকই তাদের সাথে ডাকাতি করার জন্য যেতে চাইছিল, কারণ এখানে আছে প্রচুর অভাব। তো বন্ধুরা, আপনাদেরকে আর একটা কথা জানিয়ে রাখি, আপনারা যারা দেখছিলেন যে গাড়িতে করে কিছু লোক বন্দুক হাতে নিয়ে আসতেছিল, আসলে তারা মূলত ছিল ইনভেস্টর। আর এই সোমালিয়া জলদস্যুদেরকে ডাকাতি করার জন্য কিছু ইনভেস্ট করা লাগে, কারণ তাদের জাহাজ দেওয়া লাগে এবং বিভিন্ন সিস্টেম দেওয়া লাগে, যাতে প্রচুর টাকা লাগে। এই টাকাগুলাই ইনভেস্ট করে সেই লোকগুলা এবং সেখানে তারা একটা চুক্তি করে নেয় যে তারা ডাকাতির পর কত অংশ পাবে এবং যারা মূল ডাকাতি করে তারা কত অংশ পাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবার গল্পেতে ফিরে আসি। সেখান থেকে দুটি ছোট নৌকা এবং একটি বড় নৌকা নিয়ে সমুদ্রের দিকে যাত্রা করে। কিছুক্ষণ যাওয়ার পর তারা মূল সমুদ্রে জাহাজের মধ্যে উঠে। আর এই জাহাজটাই হচ্ছে তাদের মূল জাহাজ, যেটা দিয়ে তারা ডাকাতির জন্য বিভিন্ন ধরনের সাহায্য পাবে। এইখানে আছে রাডার সিস্টেম এবং সেখান থেকে লোকেশন ট্র্যাক করা এবং লোকেশন হ্যাক এবং তাদের টার্গেটেড জাহাজের লোকেশন, ফ্রিকোয়েন্সি সবকিছু ট্র্যাক করার সরঞ্জাম। সেখান থেকে তারা সবকিছু ট্র্যাক করে নেয়। এই নৌকাগুলোতে যত ডাকাত আছে তারা সমুদ্রের জাহাজের সকল লোকেশন ট্র্যাক করে। তারা অনেকগুলো নৌকা দেখতে পায় যেগুলো সব তাদের কাছাকাছি থাকে, অর্থাৎ সেগুলো লুটপাট করা প্রায় অসম্ভব। তখনই তাদের রাডারে একটি জাহাজ দেখতে পায় যেটা তাদের থেকে অনেক দূরে থাকে এবং সেই জাহাজটাও বোম্বাসার দিকে যাচ্ছিল। আসলে এই ডাকাতরা জাহাজের কমিউনিকেশন এবং ফ্রিকোয়েন্সি ট্র্যাক করে নিয়েছিল, আর সেই কারণে জাহাজ থেকে হওয়া প্রতিটি কথাও তারা শুনতে পারে এবং তারা জানে যে এই বড় জাহাজটি তাদের রাস্তা দিয়ে আসবে। অন্যদিকে দেখানো হয় যে যে জাহাজটিকে তারা লুট করার জন্য বেছে নিয়েছিল সেটি একটি কার্গো জাহাজ, যার ক্যাপ্টেনের নাম হচ্ছে রিচার্ড ফিলিপস। আর রিচার্ড ফিলিপস একজন অভিজ্ঞ ক্যাপ্টেন। সে জানতো যে যে রাস্তা দিয়ে তারা যাচ্ছিল সেটি অত্যন্ত ভয়ানক জায়গা, সেখানে ডাকাতদের আনাগোনা সবচেয়ে বেশি থাকে। সেই জন্য সে আগে থেকেই সবাইকে সতর্ক করছিল। রিচার্ড যখন সমুদ্রের দিকে তার দূরবীন দিয়ে দেখতে থাকে, সে দেখে তার জাহাজের দিকে কেউ খুব দ্রুত এগিয়ে আসতেছে, কিন্তু এই মুহূর্তে সেটি তাদের থেকে অনেক দূরে। কিন্তু যখন সে রাডারে দেখতে পায় তখন সে বুঝতে পারে যে কেউ না কেউ তাদের পিছু নিয়েছে। আর এই ছোট জাহাজটি জলদস্যুদের কিনা সেটি চেক করার জন্য রিচার্ড তার ক্রুকে বলে দেয় যে জাহাজটিকে 5 ডিগ্রি অ্যাঙ্গেলে বাম দিকে ঘুরিয়ে নাও। যখন জাহাজটি বাম দিকে যায় তখন যারা তাদের পিছু নিচ্ছিল তারাও তাদের পিছনে বাম দিকে নিতে শুরু করে। আর এখানে রিচার্ড ফিলিপ বুঝে যায় যে তারা আসলে সমুদ্রের ডাকাত, যারা তাদের জাহাজ লুট করতে এসেছে। আর এই তথ্য সে ইউকে মেরিন ট্রেড অপারেশন দুবাইয়ে দিয়ে দেয়। অপারেটর সেখান থেকে বলে যে আমি তোমাদের অভিযোগ নিবন্ধন করে নিয়েছি, তোমরা সব দরজা বন্ধ করে নাও। আর হতে পারে যে সেই জাহাজগুলো হচ্ছে জেলেদের জাহাজ। ক্যাপ্টেন ফিলিপস তখন ফোন কেটে দেয় এবং নিজে নিজে বলে যে এরা জেলে নয়। সে আবারও দূরবীন দিয়ে দেখতে থাকে, নৌকাগুলির দিকে তাকায় যা তাদের থেকে মাত্র 1 পলকের দূরত্বে থাকে। এবার সে দেখতে পায় যে ওই নৌকাগুলোতে যেসব লোক আছে তাদের সবার কাছে অস্ত্র এবং এখন সে সম্পূর্ণভাবে নিশ্চিত হয়ে যায় যে এরা ডাকাত। ফিলিপস তখন পুলিশের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করে। সে এর আগেও পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু সে পুলিশের কাছে যোগাযোগ করতে ব্যর্থ হয়। ক্যাপ্টেন ফিলিপস একজন চৌকস ক্যাপ্টেন ছিলেন। সে বুঝে গিয়েছিল যে জলদস্যুরা তার জাহাজের সকল কিছু ট্র্যাক করে নিয়েছে এবং
এখানকার কথাবার্তাও সে শুনতেছে। তাই সে পুলিশকে বলে যে আমাদের পিছনে দুটি নৌকা আসছে, যাতে সশস্ত্র ডাকাত আছে, হতে পারে যে তাদের পিছনে বড় নৌকাও আসছে। আসলে ফিলিপস এটা জানে যে ডাকাত আছে, তারা সব কথা শুনতেছে। তাই ফিলিপস পরের মুহূর্তে আওয়াজ বদলে সে নিজে নিজে আবার বলতে থাকে যে তোমাদের কাছে 5 মিনিটের মধ্যে সেনাবাহিনীর হেলিকপ্টার সাহায্যের জন্য পৌঁছে যাবে। আসলে এবারও ফিলিপস পুলিশের সাথে কোনো কানেকশন করতে পারেনি, সে নিজেই আওয়াজ পাল্টে দিয়ে পুলিশের আওয়াজটা নকল করে নিয়ে বলতেছিল, যাতে ডাকাতরা সেই কথাগুলো শুনে ভয় পেয়ে যায় এবং তারা ফিরে যায়। ঠিক তাই ঘটে। দুটি নৌকার মধ্যে একটি নৌকা ফিরে যায়, কারণ তারা জীবনের ঝুঁকি নিতে চায় না। অন্যদিকে পিছনে আরো একটি বড় নৌকা থাকে, যাতে একজন বয়স্ক লোক থাকে, সেও ভয় পেয়ে যায় এবং তাদের পিছু ত্যাগ করে। কিন্তু এখনো একটি নৌকা বাকি থাকে, যাতে 4 জন ডাকাত থাকে, তারা নিরন্তর জাহাজের দিকে ছুটে চলে। ক্যাপ্টেন ফিলিপ সবাইকে বলে যে আমাদেরকে তাদের ঢেউয়ের মধ্যে আটকাতে হবে। তিনি জাহাজের গতি কমিয়ে দেয় এবং তিনি এটিকে ডানে এবং বামে নিয়ে যায়, যাতে খুব বড় বড় ঢেউ তৈরি হয়। আর এই ঢেউয়ের চাপের কারণে ডাকাতদের নৌকার ইঞ্জিন খারাপ হয়ে যায়। এদিকে ক্যাপ্টেন ফিলিপসের জাহাজ এখন তাদেরকে থেকে অনেক দূরে চলে গেছে। এরপর রাত হয়ে যায়। এখানে যত ক্রু সদস্য থাকে তারা সবাই একত্রিত হয়। তারা সবাই পরস্পর আলোচনা করতেছিল যে যদি তারা আবারও আক্রমণ করে তবে তারা কি করবে। ক্যাপ্টেন ফিলিপস বলে যে তারা আবারও তাদেরকে থামিয়ে দিবে, যেভাবে আজ তাদেরকে থামিয়ে দিয়েছে। কিন্তু তাদের মধ্যে একজন বলে যে আমাদের কাজ তো ডাকাতদের সাথে লড়াই করা নয়, বরং আমাদের কাজ হলো জাহাজকে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেওয়া। তা আমরা তো জাহাজটিকে অন্য রুট দিয়েও নিয়ে যেতে পারি এবং এমন একটি স্থানে পৌঁছে যায় যেখানে এই ডাকাতদের নাগালে থেকে অনেক দূরে চলে যাব আমরা। এবং বলে যে যদি জাহাজটিকে আমরা পূর্ণ গতিতে চালাই তাহলে আমরা 8 ঘন্টায় 100 থেকে 150 মাইল যেতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে আপনাদের সকলের কাছে আমার একটি অনুরোধ, সেটি হচ্ছে আমার 99% দর্শক ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এবং ভিডিওতে লাইকও করেন না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। আবার ফিরে আসি গল্পেতে। ক্যাপ্টেন ফিলিপস সকলকে বোঝায় যে আফ্রিকার যে সকল অঞ্চলে আমরা এই মুহূর্তে আছি সেখানে ডাকাতদের 5টি ভিন্ন ভিন্ন গ্রুপ আছে, যারা প্রতি 300 মাইল পর পর অবস্থান নিয়েছে। আর এই কারণে আমরা যে রুট দিয়ে যাব সেখানে ডাকাতের ভয় আছে, বরং তার চেয়ে আমাদের সঠিক গন্তব্য অর্থাৎ মোম্বাসার দিকে যাওয়া উচিত। এরপর তারা সেই দিকেই রওনা হয়। পরের দিন সকালে যখন তারা দেখে যে সেই 4 জন ডাকাত তাদের ইঞ্জিন খারাপ হয়ে গিয়েছিল, তারা আবারও একটি নৌকা নিয়ে জাহাজের দিকে এগিয়ে আসছে। ক্যাপ্টেন ফিলিপস এটি ভালোভাবে দেখতে পায়, তাই তিনি নেভিকে আবারও ফোন করেন। এইবার তাদের মধ্যে সংযোগ হয়। তিনি নেভিকে ফোন করে বলেন যে কিছু ডাকাত তাদের উপর আক্রমণ করতে চলেছে। নেভি বলে যে আমরা খুব শীঘ্রই আপনাদের জন্য সাহায্য পাঠাবো এবং ক্যাপ্টেন ফিলিপস জাহাজের চারপাশে থাকা জল পাম্পগুলি চালু করে দেয়, যাতে জলের চাপের কারণে ডাকাতদের নৌকা তাদের জাহাজ পর্যন্ত পৌঁছাতে না পারে। যখন জলদস্যুদের জাহাজ তাদের কাছাকাছি চলে আসে তখন তারা জল কামান দিয়ে পানি ছিটাতে শুরু করে। এই জল কামানের কারণে জলদস্যুর জাহাজে ভালোভাবে উঠতে পারে না। জলদস্যুরা দেখতে পারে যে একটি জল কামান নষ্ট হয়ে গেছে। তখন তারা সেদিকে ফাঁকা পায় এবং তারা মই বেয়ে জাহাজের উপর উঠে পড়ে। ক্যাপ্টেন ফিলিপস বুঝে যায় যে তাদের এই জাহাজ এখন ডাকাতদের দখলে। তাই তিনি ক্রু সদস্যদের টেলিফোনের মাধ্যমে জানিয়ে দেয় যে সবাই যেন ইঞ্জিন রুমে লুকিয়ে থাকে, কারণ ডাকাতরা যদি বেশি লোক বন্দি করতে পারে তাহলে তাদের মুক্তিপণটাও অনেক বেশি হয়ে যাবে। যে আমি চাই না যে কেউ তাদের দখলে আসুক। যতক্ষণ না আমি বের হওয়ার জন্য একটি পাসওয়ার্ড বলবো ততক্ষণ কেউ যেন না বের হয়। এতক্ষণে সেই 4 জন ডাকাত জাহাজের কেবিনে পৌঁছে যায় এবং ক্যাপ্টেন ফিলিপস এবং তার 2 সহকর্মীকে তাদের সাথে নিয়ে যায়। এই ডাকাতদের নেতার নাম হচ্ছে মুসা। সে ক্যাপ্টেন ফিলিপসকে বলে যায় তোমাদের কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই, আমরা এখানে কাউকে মারতে আসিনি, বরং একটি চুক্তি করতে এসেছি। ক্যাপ্টেন ফিলিপস এই ডাকাতদের বলে যে এই জাহাজে শুধুমাত্র কিছু সামগ্রী এবং খাওয়া দাওয়ার জিনিস আছে এবং কিছু নথিপত্র আছে, আর আমাদের কাছে মাত্র $30,000 রয়েছে। আর যদি তুমি চাও তাহলে আমি তোমাকে এই $30,000 দিতে পারি। ডাকাতদের নেতা মুসা বলে যে আমরা তো কোনো ভিক্ষুক নই, তুমি তোমার সব সঙ্গীদের কেবিনের উপরে ডাকো। ক্যাপ্টেন ফিলিপস ঘোষণা করে যে সবাই যেন কেবিনে চলে আসে, কিন্তু তিনি যে পাসওয়ার্ড বলতে চাইছিল সেই পাসওয়ার্ড বলে না, তাই কেউ সেখানে আসে না। এর মধ্যে নিচের লোকেরা জাহাজ বন্ধ করে দেয় এবং জাহাজ বন্ধ হয়ে যায়। তখন জলদস্যুদের নেতা মুসা বলে যে এটা কিভাবে বন্ধ হয়ে গেল। ক্যাপ্টেন ফিলিপস বলে যে আমরা এটিকে খুব দ্রুত গতিতে চালিয়েছিলাম, তাই এটি হতে স্বয়ংক্রিয়ভাবে এখন বন্ধ হয়ে গেছে। সম্ভবত এখানে কোনো সমস্যা দেখা দিয়েছে। এখানে ডাকাতরা আবারও টেলিফোনে ঘোষণা
ঘোষণা করে যে যারা নিচে আছে সকল লোক যেন উপরে চলে আসে, আর যদি না আসে তাহলে প্রতি মিনিটে একজন করে তোমাদের সঙ্গীকে মেরে ফেলা হবে। কিন্তু এবারেও কেউ উপরে আসে না, কারণ ক্যাপ্টেন ফিলিপস এর নির্দেশ ছিল যে যতক্ষণ না পর্যন্ত আমি পাসওয়ার্ড বলবো ততক্ষণ পর্যন্ত যেন কেউ বাইরে না আসে। ক্যাপ্টেন মুসাকে তার লোকদেরকে না মারার জন্য রাজি করান। তখন মুসা ক্যাপ্টেনকে বলে যে আমি নিজে নিচে গিয়ে চেক করতে চাই এবং তোমার সব লোককে খুঁজে বের করে উপরে নিয়ে আসবো। ক্যাপ্টেন ফিলিপস বলে যে ঠিক আছে, নিচে জরুরি লাইট হয়তো চালু আছে, আর যদি সেটি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু কিছুই দেখা যাবে না, আর আমাদের খেয়াল রাখতে হবে যে সেটি বন্ধ হয়েছে কিনা। আসলে ক্যাপ্টেন তার হাতে ওয়াকি টকি এই মুহূর্তে অন করে সেটি তার নিচের লোকদেরকে জানিয়ে দেয়, যাতে তারা বুঝতে পারে যে এখন তাদেরকে নিচের সকল লাইট বন্ধ করে দিতে হবে। তারা সবাই এই কথাগুলো শুনে তারা বুঝে যায় যে তাদের জরুরি লাইট সব বন্ধ করে দিতে হবে, নাহলে সেই লোকেরা সেখানে এসে তাদেরকে সবাইকে খুঁজে বের করবে। তখন তাদের মধ্যে একজন জেনারেটর বন্ধ করার জন্য বেরিয়ে যায় এবং অন্যজন পানির জন্য বেরিয়ে যায়, এবং অন্যদিকে ক্যাপ্টেন ফিলিপস, মুসা এবং তাদের একজন লোক নিচে চলে আসে। ক্যাপ্টেন ফিলিপস ইচ্ছা করেই ইঞ্জিন রুম থেকে অন্যদিকে নিয়ে যায় যেখানে কোনো লোকজন থাকে না। তো মুসা সেখানে থাকে একটি মানচিত্র দেখতে পায়। এই মানচিত্র থেকে সে জানতে পারে যে ইঞ্জিন রুম এখান থেকে সামনে রয়েছে। সে ফিলিপসকে বলে যে আমাকে সর্বপ্রথম ইঞ্জিন রুমে নিয়ে যেতে হবে, কারণ সব সমস্যা সব গন্ডগোল সেখান থেকে হয়েছে। ফিলিপস বলে যে ঠিক আছে, কিন্তু আমাদের সর্বপ্রথম পানি নিয়ে যেতে হবে, কারণ ইঞ্জিন রুমে কোনো আলো নেই এবং ইঞ্জিন রুম খুবই গরম থাকে, যেখানে পানির প্রয়োজন হবে। তাই তারা পানি নেওয়ার জন্য নিচে চলে যায়, আর সেখানে সেই লোকটিও থাকে যেখানে সে জল নিতে এসেছিল। ফিলিপস তাকে দেখে ফেলে, সে কোল্ড স্টোরেজের ভিতরে লুকিয়ে থাকে, এবং মুসা যখন ভিতরে আসে তখন ফিলিপস তাকে বলে যে তুমি পায়ে কিছু পরনি, তোমার ইনজুরি হতে পারে। এরপর তখন মুসা সহ 3 জন লোক সেখান থেকে চলে যায়। ফিলিপস তার লোকদেরকে বাঁচিয়ে দেয়, কিন্তু সেই লোক এই কথাটা শুনে ফেলে যে ফিলিপস বলেছে যে সেই লোকের পায়ে কিছু পড়েনি, অর্থাৎ সে খালি পায়ে ছিল। এই কারণে সে ইঞ্জিন রুমে লুকিয়ে থাকা তার সব সঙ্গীদেরকে জানিয়ে দেয় যে এখন তোমাদের দিকে চলে আসতেছে, আর ডাকাতরা পায়ে কিছু পড়েনি, বরং দরজার নিচে কাঁচ ছিটিয়ে দাও যাতে তারা জখম হয়। তখন ইঞ্জিন রুমে থাকা লোকেরা তাদের দরজার বাইরে এবং দরজার নিচে কাঁচ ছিটিয়ে দেয়। আর যখন ফিলিপস, মুসা এবং তার সঙ্গী এই দিকে যায় তখন মুসা এবং তার সঙ্গীর পায়ে কাঁচ বসে যায়, যার ফলে তারা ভালো রকম জখম হয়। এখন এই 3 জন ইঞ্জিন রুমের ভিতরে চলে আসে যেখানে সব লোকেরা লুকিয়ে আছে। তখনই সেখানে আলো চলে যায়, কারণ বাইরে যে লোক গিয়েছিল সে জেনারেটর বন্ধ করে দিয়েছে। তো মুসা আলো বন্ধ হওয়ার কারণে খুবই রাগান্বিত হয় এবং সে ফিলিপসকে জিজ্ঞেস করে যে এসব কি হচ্ছে। তখন ফিলিপস বলে যে আমি আসলে কিছুই জানি না, আমি তো আপনাদের সঙ্গে আছি, আর এখন আমাদের উপরে যাওয়া উচিত, কারণ অন্ধকার আমরা এখানে কাউকে খুঁজে পাবো না। তখন মুসা বলে যে আমি তোমার সঙ্গীদেরকে খুঁজে বের করবই। আর মুসা এবং মুসার যে সঙ্গী আছে তারা খুবই ব্যথায় কাতরাচ্ছিল। এই কারণে মুসা ফিলিপসকে বলে যে তুমি উপরে চলে যাও, আর আমি তোমার সঙ্গীদেরকে খুঁজে বের করে নিয়ে আসতেছি। এরপর ফিলিপস এবং মুসার আরেকজন সঙ্গী সে উপরে চলে যায়, এবং এখানে ইঞ্জিন রুমে মুসা ফিলিপসের সঙ্গীদেরকে খুঁজতে শুরু করে। আর তখনই ফিলিপসের সঙ্গীরা মুসাকে সেখানে আটক করে ফেলে, অর্থাৎ ফিলিপসের সঙ্গীরা মুসাকে সেখানে বন্দি করে নিজেদের কবজায় নিয়ে যায়। এদিকে ক্যাপ্টেন এবং মুসার সঙ্গী যারা থাকে তারা দুজনেই কন্ট্রোল রুমে পৌঁছে যায়। তখন এই ইঞ্জিন রুম থেকে ক্রু সদস্যরা রেডিওর মাধ্যমে ডাকাতদেরকে মেসেজ পাঠায়। তারা বলে যে তোমাদের নেতা অর্থাৎ মুসা আমাদের কাছে এখন জিম্মি, যদি তোমরা চাও যে এখান থেকে বেঁচে ফিরতে তবে তোমাদের ক্যাপ্টেন ফিলিপস এবং আর বাকি সদস্যদেরকে ছেড়ে দিতে হবে। ক্যাপ্টেন ফিলিপস রেডিওতে মুসার সাথে কথা বলে। ক্যাপ্টেন মুসাকে বলে যে আমি জানি যে তোমাদের কাছে কোনো নৌকা নেই, আমরা তোমাকে লাইফ বুট দিতে পারি এবং আমাদের সাথে যে $30,000 আছে সেটাও তুমি নিয়ে যেতে পারো, শুধু এই খেলাটা এখনই শেষ করো। তো মুসা এখন বন্দী ছিল, তার হাতে কোনো উপায় ছিল না, তাই সে চুক্তির জন্য রাজি হয়ে যায়। এরপর ক্যাপ্টেন ফিলিপস $30,000 বের করে দেয় এবং সাথে সাথে এখানে যত 3 জন ডাকাত আছে তাদের মধ্যে একজনকে লাইফ বুট চালানো শেখায়, যে এটি কিভাবে সমুদ্রে নামানো হয়। তো মুসার লোকেরা বলে যে এখন তাদের নেতাকে ছেড়ে দিতে হবে। তখন মুসাকে ছেড়ে দেওয়া হয় এবং মুসা লাইফ বুটের ভিতরে চলে যায়। তখন এই মুসা এখানে একটি খেলা খেলে। মুসা তার পিছনের সঙ্গীকে ইশারা করে, ইশারা পেতে সে তার বন্দুকের পিছনের অংশ দিয়ে ফিলিপসের পিঠে জুড়ে একটি আঘাত করে, যার ফলে তিনি লাইফ বুটের ভিতরে চলে যায়। তারা লাইফ বুটের দরজা বন্ধ করে দেয় এবং লাইফ বুটটি সমুদ্রে নামিয়ে দেয়, অর্থাৎ
চারজন ডাকাত ক্যাপ্টেন ফিলিপসকে অপহরণ করে লাইফ বুটে উঠিয়ে নিয়ে গেছে, কিন্তু যে বড় জাহাজটি থাকে সেটিও নিরন্তর সেই সেফটি বোর্ডের পিছনে নেয়, কারণ ক্রু সদস্যরা চায় না যে ক্যাপ্টেন ফিলিপস তাদের চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে এই খবর ইউএস নেভিকেও জানানো হয় এবং দ্রুত তারা সেখানে ড্রোন পাঠিয়ে দেয় যাতে ক্যামেরা লাগানো থাকে। তারা নিরন্তর লাইফ বুটের উপর নজর রাখে এবং এই লাইফ বুট সরাসরি সোমালিয়ার দিকে যাচ্ছিল যেখান থেকে এইসব ডাকাত এসেছিল। আর সোমালিয়া পৌঁছেই তারা সেই কোম্পানির কাছে টাকা দাবি করবে। একই সাথে এই চার ডাকাত নিজেদের মধ্যে লড়াই শুরু করে দেয়, কারণ তাদের কাছে যে মাদক দ্রব্য ছিল সেগুলো প্রায় ফুরিয়ে আসতে শুরু করে। এই কারণে তাদের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করে। এই খবর হোয়াইট হাউস পর্যন্ত চলে যায়, কারণ তারা কেউ ক্যাপ্টেন ফিলিপসকে হারাতে চাইছিল না। এই ইউএস নেভির একটি শিপ কন্ট্রোল রুম থেকে তাদের সাথে যোগাযোগ করে যা খুব কাছাকাছি পৌঁছে গেছে। এটা দেখে চার ডাকাত খুবই ঘাবড়ে যায়। ইউএস নেভির কমান্ডার বলে যে দেখো, আমরা তোমাদের এখান থেকে যেতে দেব, শুধু ক্যাপ্টেন ফিলিপসকে ছেড়ে দিতে হবে। তখন মুসা ঘাবড়ে গিয়ে বলে যে আমরা কোনো সন্ত্রাসী নই, আমরা সাধারণ মাঝি। কিন্তু তারা ক্যাপ্টেন ফিলিপসকেও ছাড়তে চায় না। সে বলে যে আমরা ক্যাপ্টেন ফিলিপসকে তখনই ছাড়বো যখন আমরা আমাদের $10 মিলিয়ন পাবো। অর্থাৎ ক্যাপ্টেন ফিলিপসের বিনিময়ে তারা $10 মিলিয়ন চাঁদা দাবি করে। তখন মুসাকে বোঝানো হয় যে এটা এত সহজ নয়, এতে অনেক সময় লাগবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত ক্যাপ্টেনকে বাঁচিয়ে রাখতে হলে খাবার এবং পানি দিতে হবে। তো মুসা সেই প্রস্তাবে রাজি হয়, কারণ তাদেরও খাবার এবং পানির অভাব ছিল। কিছুক্ষণের মধ্যে ইউএস নেভির দুটি ছোট নৌকা তাদের নৌকার কাছে পৌঁছে যায়। তারা বলে যে আমরা প্রথমে ক্যাপ্টেন ফিলিপসকে সরাসরি দেখতে চাই। তখন ডাকাতরা ক্যাপ্টেন ফিলিপসকে বাহিরে নিয়ে আসে। ক্যাপ্টেন ফিলিপস ইউএস নেভিকে জিজ্ঞেস করেন যে আমার পরিবারকে জানে যে আমি এখন কোথায় আছি? ইউএস নেভি বলে যে হ্যাঁ, আমরা প্রতি মুহূর্তেই তোমার পরিবারকে খবর দিচ্ছি। ক্যাপ্টেন ফিলিপস বলে যে আমার পরিবারের জানা উচিত যে আমি লাইফ বোটের সিট নাম্বার 15-তে আছি। এটির মাধ্যমে ক্যাপ্টেন নেভিকে বার্তা দিচ্ছিল যে নেভি যদি সেখানে অ্যাটাক চালায় তাহলে যেন তারা সঠিকভাবে অ্যাটাক করতে পারে। এদিকে মুসার সাথে যখন দেখা যায় সে নিরন্তর নেভির লোকদের সাথে কথাবার্তা বলতেছে, তখন সে ক্যাপ্টেন ফিলিপসের কানের কাছে গুলি ছড়ে এবং মুসাকে ভিতরে নিয়ে আসতে বলে। সে বলে তোমরা এদের সাথে এত বেশি কথা বলতে যাও কেন? এত বেশি কথা বলার দরকার নেই। এখানে যখন নেভির লোকেরা গুলির আওয়াজ শুনে তখন তারা তাদের নৌকা কিছুটা ফিরিয়ে নেয়। এরপর আবার একবার মুসার কাছে রেডিওতে কল আসে এটা জানার জন্য যে ক্যাপ্টেন ফিলিপস ঠিক আছে কিনা। তখন মুসা ক্যাপ্টেন ফিলিপসকে দেয় এবং ক্যাপ্টেন ফিলিপস বলে যে আমি এখনো সম্পূর্ণ ঠিক আছি। তারপর রাত হয়ে আসে। তারা দেখতে পারে যে খুব শীঘ্রই তারা সোমালিয়ার দিকে পৌঁছে যাবে। আর এই ডাকাতরা যদি সোমালিয়ায় পৌঁছে যায় তাহলে ক্যাপ্টেন ফিলিপসকে আর তারা ফেরত পাবে না। ক্যাপ্টেন ফিলিপস মুসাকে বলে যে তাকে টয়লেটে যেতে হবে। সে তাকে টয়লেটে যাওয়ার জন্য অনুমতি দেয়। তার সাথে সেই ডাকাতও থাকে যার পায়ে কাশ বসেছিল। ক্যাপ্টেন ফিলিপস তাকে পানিতে ধাক্কা দেয় এবং তিনি নিজেও পানিতে লাফ দেয় এবং তিনি বড় একটা নেভির জাহাজের দিকে এগিয়ে যেতে শুরু করে। অন্যদিকে ইউএস নেভি জানতে পারে যে পানির ভিতরে দুজন লোক লাফিয়েছে, কিন্তু অন্ধকারের কারণে নিশ্চিত করা যায়নি যে এখানে কে কে লাফিয়েছে। এর মধ্যে মুসা লাইফ বুট নিয়ে আবারও ক্যাপ্টেন ফিলিপসকে ধরে ফেলে। আর ততক্ষণে হেলিকপ্টার করে ইউএস নেভি সেখানে পৌঁছে যায় এবং তারা চারদিক থেকে তাদের লাইফ বুটকে ঘিরে ফেলে। তাদেরকে বোঝানো হয় যে তোমরা যাই করো না কেন তোমরা সোমালিয়ায় পৌঁছাতে পারবে না, আর তোমরা ক্যাপ্টেন ফিলিপসকে এখনই ছেড়ে দাও, তবে আমরা তোমাদেরকে নিরাপদে ফিরে যেতে দিব। কিন্তু এই ডাকাতরা ভালো করেই জানে যে এমন কিছু হবে না। এরপর মুসা ক্যাপ্টেন ফিলিপসকে গান পয়েন্টে রেখে সেখান থেকে বাহিরে নিয়ে আসে এবং নেভির লোকদেরকে বলে যে যদি কেউ কোনো রকম চালাকি করার চেষ্টা করো আমি এই ক্যাপ্টেনকে এখনই গুলি করে মেরে ফেলবো। তখন সেখান থেকে একজন অফিসার জানায় যে আমরা তোমাদের বসের সাথে কথা বলেছি। একই সাথে সে 4 জনের নাম ও আইডিও বলে দেয়। সে আরো বলে যে আমরা তোমাদের সাথে চুক্তি করতে প্রস্তুত আছি, কিন্তু তোমাদের মধ্যে একজনকে আমাদের কাছে আসতে হবে। তখন মুসা সেখানে যেতে রাজি হয়। পরের মুহূর্তে ইউএস নেভির দুটি নৌকাও সেখানে চলে আসে এবং তারা ডাকাতদের নৌকার সাথে একটি নৌকার রশি বেঁধে দেয় যাতে ডাকাতদের নৌকা তাদের নিয়ন্ত্রণে থাকে। একই সাথে তাদের নৌকায় একটি ডিভাইসও লাগিয়ে দেয় যাতে ভিতরের সকল কথাবার্তা তারা শুনতে পারে। আর ইউএস নেভির লোকেরা ক্যাপ্টেন ফিলিপসকে পরার জন্য একটি জ্যাকেট দেয় এবং তাকে বলে যে তুমি তোমার জায়গায় বসে থাকো, এবং তারা মুসাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পারি যে তিন ডাকাতদের লাইফ বুটের দিকে বড় বড় লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, যার কারণে এই ডাকাতদের লাইফ বুট সামনের কিছুই দেখতে পারে না এবং তাদের সামনে থাকে ইউএস আর্মির জাহাজ যেখানে স্নাইপারও থাকে এবং
তাদের দিকে নিশানা করে থাকে, কিন্তু ডাকাতদের তিনজনই একসাথে নিশানায় আসে না। এখন তারা তাদের লাইফ বুটকে তাদের দিকে টানছিল। ডাকাতরা এই বিষয়টি একদমই পাত্তা দেয় না, কারণ তাদের নেতা মুসা নেভির কাছে আছে আর সে নেভির সাথে চুক্তি করতেছে। অন্যদিকে ক্যাপ্টেন ফিলিপসের মনে হয় যে তিনি আর বাঁচবেন না, কারণ তার শরীরে উত্তেজনা ক্রমই বেড়ে চলেছে। তিনি তার পরিবারের কাছে একটি চিঠি লেখে। তখনই একজন ডাকাত তাকে দেখে ফেলে। তাদের মধ্যে হাতাহাতি লাগে এবং তারা দ্রুত ফিলিপসকে নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তারা তার হাত বেঁধে দেয় এবং তার চোখেও পট্টি বেঁধে দেয়। এই ডাকাতরা বুঝে যায় যে তাদের সাথে খেলা করা হচ্ছে এবং তাদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক যে বড় যে ডাকাত, সে সিদ্ধান্ত নেয় যে এখন ফিলিপসকে গুলি করে মেরে ফেলবে। অন্যদিকে বাকি দুইজন ডাকাত এই সিদ্ধান্তের বিরোধিতা করে, তারা ফিলিপসকে মারতে চায় না। অন্যদিকে আমেরিকান স্নাইপাররা যারা তাদের নিরন্তর নিশানায় রেখেছিল, তাদের অর্ডার আসে যে এখন তাদের নৌকা টানা বন্ধ করো। আর যখন তারা লাইফ বুট টানা বন্ধ করে দেয়, আর এই কারণে লাইফ বুটে কিছুটা ঝাঁকি লাগে, আর এই ঝাঁকি লাগার কারণে তিনজনে একসাথে স্নাইপারের নিশানায় চলে আসে এবং স্নাইপাররা তিনজনকেই একসাথে গুলি করে মারে। আর এতে ক্যাপ্টেন ফিলিপসও কিছুটা আঘাত পায়, কিন্তু সে প্রাণে বেঁচে যায়। আর মুসাকে তারা ধরে নিয়ে আমেরিকায় চলে যায়। পরবর্তীতে আমেরিকার আদালতে মুসার সাজা হয় 33 বছরের জেল। এই ঘটনাটি 2009 সালে ঘটেছিল এবং 2013 সালে এটির উপর ক্যাপ্টেন ফিলিপস একটি সিনেমা তৈরি করে। আর এখানেই মুভিটির সমাপ্তি হয়। পরের গল্পে আপনি কোন মুভির গল্প শুনতে চান অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে বলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার।